শুধু পটে লেখা ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশের নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী, গ্রহ তারা রবি। তুমি কি তাদের মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি, তুমি কি কেবলই ছবি। নমস্কার, সান্ধ্যমিতায় আপনাদের সবাইকে স্বাগত। আমি সমৃতা রয়েছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছেন আজকে একজন বিশিষ্ট অতিথি। তার সম্পর্কে বলতে গেলে একটু বলতে হয় যে আমরা অনেকেই হয়তো বিভিন্ন গল্পে পড়ি, বিভিন্ন উপন্যাসে পড়ি যে ছোটবেলায় ঘর থেকে পালিয়ে আসার গল্প, কিন্তু এমন একজন মানুষ আজকে আমার সঙ্গে রয়েছেন যিনি ছোটবেলায় ঘর থেকে পালিয়ে এসেছিলেন কেবলমাত্র শিল্পী হবেন বলে বা সাহিত্যিক হবেন বলে। কে রয়েছেন আমার সঙ্গে নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে আপনাদের। চলুন আলাপ করে নিয়ে আজকে আমাদের শিল্পীর সঙ্গে। আজকে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিত্রশিল্পী অ্যালবার্ট অশোক। নমস্কার। নমস্কার সবাইকে। কীরকম লাগছে আজকে এই আড্ডা দিতে এসে? একটা আড্ডার অনুষ্ঠান, আমরা তো শুধু আড্ডা দেব সান্ধ্যমিতায় এসে। আড্ডা তো সবারই দিতে ভালো লাগে, আর এরকম একটা সাংস্কৃতিক পরিবেশে যখন আড্ডা হয় বা সংস্কৃতির কথা বলা হয়, ছবির কথা বলা হয়, গানের কথা বলা হয়, কবিতার কথা বলা হয়, তখন স্বাভাবিক মনটা তো একটু অনেক সুন্দর হয় এবং ভালো লাগা বোধ সৃষ্টি করে। আপনার ইন্ট্রোডাকশনে যেটা আমি বলছিলাম যে এই যে পালিয়ে আসার গল্প, যে শিল্পী হবেন বলে, এটা কি খুব ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে আমি চিত্রশিল্পী হব বা শিল্পের যে কোনো মাধ্যমে আমি থাকবো আর কি, সেটাকে সঙ্গে নিয়েই জীবন আমি পথ চলবো? এটা কি খুব ছোট্টবেলাকার স্বপ্ন? মানুষ যখন জন্মায় এবং তার শৈশব অবধি তো তার কোনো নিজস্ব বোধ থাকে না, তো তখনই তার স্বপ্নও থাকে না। কিন্তু মানুষ যখন আস্তে আস্তে বড় হয় তখনই তার পরিবেশ থেকে কিছু উপাদান সে সংগ্রহ করে। তেমন আমার এই বাল্য অবস্থায় আমি সত্যজিৎ রায়ের নাম শুনেছিলাম। আচ্ছা। সত্যজিৎ রায় একজন বড় মাপের ফিল্মের ডিরেক্টর, তার কথা আমার চারপাশে ছড়িয়ে পড়েছিল। তো আমার এই কাঁচা মনের মধ্যে একটা বাসনা তৈরি হয়েছিল যে সত্যজিৎ রায় কেমন মানুষ, তার মতো যদি আমিও হতে পারি। ওইখান থেকে আমার সেই একটা স্বপ্ন দেখা দেয়। তারপরে আমি কিছু বায়োগ্রাফি, যে ছোটদের জন্য লেখা বায়োগ্রাফি, যে জীবনীমূলক কিছু সাহিত্যিকের জীবন আমি পড়ি। তাদের মধ্যে তারাশঙ্কর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তাদের কিছু জীবনী পড়ে আমার মনে হয়েছিল যে আমিও সাহিত্যিক হতে পারি। বিশেষ করে রামের সুমতি যখন আমি আমার 12-13 বছর বয়সে পড়ি, তখন আমার মনে হয়েছিল যে এরকম গল্প তো আমরা সবসময় দেখি, তো এরকম গল্প আমিও লিখতে পারি। তো এইভাবে স্বপ্নটা দানা বেরিয়েছিল। কিন্তু মুশকিল হয়েছে কি, আমার যে তৎকালীন যে আমার একটা পরিবেশ ছিল, পরিবেশের মধ্যে আমি বলছি, আমার যে পরিবার ছিল, আমার বাবা পড়াশুনো করেননি। আচ্ছা। আমার আত্মীয়স্বজন যারা খুব নিকট আত্মীয়স্বজন, তারাও পড়াশুনো করেননি। ফলে পড়াশুনো করে যে কিছু হয় বা পড়াশুনোর সাথে যে অন্যান্য জিনিসগুলো, সাহিত্য, শিল্প, ওগুলো সম্পৃক্ত, ওগুলো তারা কেউ বুঝতেন না। তারা একটাই জিনিস বুঝতেন যে তুমি পড়ো এবং স্কুলে যাও এবং তুমি বড় হবে, একটা চাকরি পাবে, এই তোমার জীবন। তো আমার মনের মধ্যে একটা চঞ্চলতা ছিল, সেই চঞ্চলতা থেকে আমি পড়াতে মন দিতে পারিনি, ফলত আমার পড়াটা হয়ইনি। তো একদিন ভাবলাম যে আমাকে তো সত্যজিতের মতো এরকম ছবি আঁকতে হবে, ফিল্ম বানাতে হবে এবং শরৎচন্দ্রের মতো গল্প লিখতে হবে। আর ওই সময়টাতে সুনীল গঙ্গোপাধ্যায়ের নাম আমাদের এখানে খুব ছড়িয়ে পড়েছিল। তার
মতো একজন কবি হওয়া, এই ধরনের অনেক স্বপ্ন আমাকে মাথার মধ্যে এমনভাবে ধারণা দিচ্ছিল যে আমি বাড়িতে থাকতেই পারলাম না। আমার পড়াশোনাটা হলো না, আমার বাবা একটু অসন্তুষ্ট। আমি একদিন বাড়ি থেকে পালিয়ে গেলাম। পালিয়ে আমি আগরতলার ছেলে, ত্রিপুরার ছেলে। মানে ছোটবেলা থেকে আগরতলাতেই কেটেছে? হ্যাঁ, ছোটোবেলাটা আমার আগরতলাতেই কেটেছে। তো 16-17 বছর বয়সে, আমি ঠিক এক্ষুনি ঠিক আন্দাজ করতে পারবো না, সম্ভবত 17 বছর নাগাদ আমি একটি হাফ প্যান্ট পরে একটি লরির পেছনে চেপে আমি ত্রিপুরা থেকে ছাড়ার যাত্রা শুরু করলাম। তো সেই গল্প অনেকটা লম্বা গল্প। আমার প্রায় 1 বছরের মতো সময় লেগেছিল কলকাতায় আসতে। তো আমি যখন কলকাতায় আসলাম তখনই দেখলাম যে জীবনটা অনেক কঠিন। এটা একটা কংক্রিটের শহর যেখানে মায়া দয়া খুব কম। আমার স্থান হয়েছিল ফুটপাতে। সেই ফুটপাত থেকে আজকের আমার যে পরিবেশ বা যে অবস্থার মধ্যে পজিশন আমি আছি, সেটা একটা অনেক লম্বা গল্প। সেটা না হয় আরেকদিন শোনাবো। নিশ্চয়ই। তো এইভাবে আপনি যেটা বলছিলেন যে সত্যজিৎ রায়ের মতো ফিল্ম বানাবো বা সেরকম ছবি আঁকবো বা কারোর মতো গল্প লিখবো, এই যে তার মধ্যে থেকে এখন আপনি যেখানে দাঁড়িয়ে রয়েছেন সেখানে তো বেশিরভাগ মানুষই আপনাকে চিত্রশিল্পী বলেই হয়তো বেশি চেনেন আর কি। আপনার বিভিন্ন এক্সিবিশন হচ্ছে, সেটা সোলো হচ্ছে, গ্রুপ এক্সিবিশন হচ্ছে, আপনার অনেক বই রয়েছে ছবি আঁকার উপর। তো এই ছবি আঁকার ট্রেনিংটা মানে সেরকম কোনো গুরুর কাছে কি আপনার শিক্ষা হয়েছিল? ছবি আঁকার ক্ষেত্রটা কীরকমভাবে শুরু হলো? এখানেও আরও সুন্দর কিছু কয়েকটা কথা আমাকে বলতে হবে। বিষয়টা হচ্ছে, আমি যখন আগরতলা থেকে পালিয়েছি এবং আগরতলা থেকে ধর্মনগর আসতে হয়েছিল, যেখান থেকে রেল লাইনটা তখনই ছিল। রেল লাইনটা কলকাতায় এসে মিশেছে, এটা আমি জানতাম। তো লরির পিছনে চেপে একটা রাত্রেও আমাকে ধর্মনগর স্টেশনে এসেছিলাম। পরের দিন সকালে আমি ট্রেনের অপেক্ষায় ছিলাম। তো যখন ট্রেন আসলো তখন আমার তো টিকিট নেই, কিছু নেই, আমার বোঝকা টোজকা কিছুই নেই। একটা সাদা হাফ শার্ট এবং একটা হাফ প্যান্ট পরা, এবং সেটা একটা শীতকালও ছিল, খুব ঠান্ডায় কষ্টও পাচ্ছিলাম। তো যখন ট্রেন আসলো, সবাই উইদাউট টিকিটেই আমার মনে হয় এখন সবাই উঠে গেছে, ট্রেন চলতে শুরু করলো। তো করিমগঞ্জের উপর দিয়ে যখন আসছিল তখন দেখলাম হঠাৎ ট্রেনটা থেমেছে, এবং আমি জীবনে ট্রেনে এই প্রথমেই চড়েছি। এর আগে আমার ট্রেনের কোনো অভিজ্ঞতাও ছিল না। তো ট্রেনে দেখলাম অনেক ছেলে, আমার মতো বয়সী ছেলে, সব এদিকে ওদিকে সব ছুটছে আর বলছে টিটি টিটি টিটি। হ্যাঁ, একটা আতঙ্কের পরিবেশের মতো। আমি তো টিটি শব্দের অর্থটা আমি জানি না। ওরা দৌড়াচ্ছে বলে আমিও দৌড়াচ্ছি। হ্যাঁ, তো একটা জায়গা গিয়ে আমিও দৌড়াতে থামলাম। থেমে ভাবলাম দেখি ভয়টা কিসের। তো দেখি আমার চারপাশে শুধু তেপান্তরের মতো জায়গা, কেউ কোথাও নেই। আমি আস্তে আস্তে করিমগঞ্জের শহরের মধ্যেই একটা জায়গায় গেলাম। সেখানে গিয়ে ভাবছি যে আমাকে তো খেতে হবে, পড়তে হবে, আমাকে কিন্তু কাজ করতে হবে। তো করিমগঞ্জ এলাকায় অনেক হোটেল এবং চায়ের দোকানে আমি গিয়ে বললাম, কাজের লোক রাখবেন? তো ওই রকম অনেকগুলো দোকান ঘুরে আমাকে একটা হোটেলে আমি উঠলাম। এখানে একটা হোটেলে কিছুদিন কাজ করার পর দেখলাম একজন ভদ্রলোক কলকাতা থেকে ফিরেছেন। তিনি একজন ব্যাংক ইন্সপেক্টর। ওইখানে ব্যাংকিং ইন্সপেকশনের জন্য গেছিলেন এবং ওই হোটেলেই উঠেছিলেন। আমার কাজ ছিল হোটেলের 10টা অবধি আমার খুব একটা কাজ করতে হতো না। যখন 10টার পরে কেউ খেতে আসতো তখনই তাকে খাবার টাবার দেওয়া, ওই রকম কিছু কাজ করতাম। কিন্তু বাকি সময়টা আমি ছবি এঁকে হোটেলের ডাইনিং স্পেসটার মধ্যে ছবিটা আমি ওয়ালের মধ্যে সাঁটিয়ে রাখতাম। তো আমার কাঁচা ছবি সাঁটিয়ে রাখা, এবং ওই ভদ্রলোক নাম ছিল বিজয় রায়। তিনি কলকাতায় এই হাওড়াতে থাকতেন। তিনি ছবিগুলো দেখে বললেন, বাহ, এই ছবিগুলো বেশ ভালো, ওগুলো কার আঁকা? তো আমি বললাম, ওগুলো আমার আঁকা। তো উনি বললেন, তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি হোটেলে কাজ করো, তুমি কি বাড়ি থেকে পালিয়ে এসছো? আমি বললাম, হ্যাঁ, আমি পালিয়ে এসেছি, কেননা আমার বাবা মা খুব গরিব, আমাকে উপায় করতে হবে, সেই জন্য পালিয়ে এসেছি। তো আপনি আমাকে একটা কাজ দেবেন কলকাতায় গেলে? আমি কলকাতায় চলে যেতে ইচ্ছুক।
এবং ছবি আঁকা শিখতে ইচ্ছুক। আমি শান্তিনিকেতনে যাব। আমার তখন কোনো ধারণাই নেই এই শান্তিনিকেতনে সত্যজিৎ রায় তখন নেই। আমি শুধু এতটুকুই জানতাম, আমার কাছে খুব একটা ইনফরমেশন ছিল না যে নন্দলাল বসু তখনও বেঁচে এবং সত্যজিৎ রায় তখনও শান্তিনিকেতনে। কিন্তু এই ইনফরমেশানগুলো আমার কাছে এত ভুল ছিল, আমি পরে জেনেছি। তো আমি যখন কলকাতায় আসলাম, ওই ভদ্রলোক আমাকে ঠিকানা দিয়েছিলেন যে তুমি আসলে আমি তোমাকে একজন শিল্পীর বাড়িতে নিয়ে যাব যিনি ভারতবর্ষের মধ্যে খুব সেরা শিল্পী, তিনি যদি তোমাকে দয়া করেন তুমি শিল্পী হতে পারবে। তো উনি ওনার একটা ঠিকানা আমাকে দিয়ে দিয়েছিলেন। সেই ঠিকানায় আমি প্রায় ওই হোটেলে আর 3 মাস কাজ করেছিলাম। এরপরে আমি কিছু টাকা না সঞ্চয় করে, না টিকিট কেটে আর আসবো না, এটাই আমি ভেবে নিয়েছিলাম। ওই টাকা সঞ্চয় করতে আমার 3 মাস 4 মাসের মতো সময় লেগে গিয়েছিল। তারপরে টিকিট কেটে যখন কলকাতায় আসলাম এবং বিজয়বাবুর বাড়িতে গিয়ে উঠলাম প্রথম, উনি আমাকে নিয়ে এসেছিলেন যে সেই শিল্পীর কাছে। সেই শিল্পীকে আপনারা অনেকেই চেনেন, সেই শিল্পীর নাম বিজন চৌধুরী। তিনি এবং প্রকাশ কর্মকার, তারা আপনারা সবাই জানেন যে তারা খুব নামী শিল্পী। তো বিজন চৌধুরী আমাকে আশ্রয় দিয়েছিলেন। 6-7 মাস আমি ওনার বাড়িতে ছিলাম। ওই জায়গাতেই আমার জীবনে পুরো মোড়টা ঘুরে গেছিলো। কীরকম ঘুরেছিল আমি বলেছি। আমার তো কোনো বেসিক কোনো রকম শিক্ষাগত যোগ্যতা নেই। আমি শুধু জানতাম যে কারুর কাছে গিয়ে বসে থাকলে দেখা যায় সে কী করে আঁকে, সেটা শেখা যায়। কিন্তু যে কোনো শিল্প যে সমুদ্রের মতো অনেক বিস্তৃত এবং অনেক গভীর, তার জন্য অনেক পড়াশুনো করতে হয়। এই ভাবনাটা এসে বিজন চৌধুরীর বাড়িতে এসে আমার জন্মেছিল আর কি এই ধারণাটা। এর আগে এই ধরনের কোনো ধারণাই ছিল না। শুধু ভালো লাগা থেকে আমি ছবি আঁকবো, এইটুকুনি একটা ভাবনা ছিল। আমি দেখেছি অনেক সাইনবোর্ড পেইন্টার, ব্যানার পেইন্টার, তাদের কাছে অনেক ছোট ছোট ছেলে মেয়েরা যায়, গিয়ে তাদের আন্ডারে কাজ করে তাদের মতো ওইরকম ব্যানার আঁকতে পারে, আঁকতে পারে। কিন্তু ছবি আঁকা এবং সাহিত্য করা তো শুধু ওইখানেই তো সীমাবদ্ধ নয়, এত বিশাল বড় পরিধি রয়েছে, বিস্তৃতি রয়েছে। তার পেছনের যে গল্প, কোন ভাবনা থেকে সেটা আঁকা হয়, সেটা একটা বিশাল, তার মধ্যে অনেক ভাবনা লুকিয়ে থাকে। আমি যেই 6-7 মাস ছিলাম বিজন চৌধুরীর বাড়িতে, তখন অনেক বড় বড় শিল্পীদের বিজন চৌধুরীর বাড়িতে আসতে দেখেছি। তখন একজন শিল্প সমালোচক সন্দীপ সরকার রেগুলার যেতেন, রবীন মণ্ডল যেতেন, প্রকাশ কর্মকার আসতেন, এরকম অনেক বড় বড় মাপের লোকেরা আসতেন এবং তারা তাদের ঘরে বসে যখন শিল্প আলোচনা করতেন, আমি অনেক অভিভূত হয়ে শুনতাম এবং এই শোনাটা আমাকে একটা অনুপ্রেরণা সৃষ্টি করত। একদমই তাই। তো এইখানে আমরা একটুখানি থামবো যে বিজন চৌধুরীর বাড়িতে গিয়ে আপনার একটা চিন্তা ভাবনা, একটা পরিবর্তন এলো যে সত্যি এরকম দেখে দেখে শুধু ছবি আঁকলে হবে না, তার একটা ভাবনা রয়েছে, তাই না? তো এই জায়গা থেকে আপনি কিভাবে আজকের এই জায়গাতে পৌঁছলেন সেই গল্পটা আমরা শুনবো, তবে একটা ছোট্ট বিরতির পর। মাঝে মাঝে আমাদের একটু থামতে হবে। একটা ছোট্ট বিরতির পর আবার আমরা ফিরে আসবো, এই গল্প শুনবো, গল্প চলবে। তবে আপনারা কেউ কোথাও যাবেন না, দেখতে থাকবেন শান্তমিতা, সঙ্গে থাকবেন ইউ বাংলার। ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর। আপনারা দেখছেন শান্তমিতা, আমি সমৃতা রয়েছি আপনাদের সঙ্গে। আর আমার সঙ্গে আজকে যিনি রয়েছেন বিশিষ্ট চিত্রশিল্পী অ্যালবার্ট অশোক। আবারও স্বাগত আপনাকে আমাদের আড্ডায়। আমরা যে কথাটাই ছিলাম যে বিজন চৌধুরীর বাড়িতে গিয়ে আপনার একেবারে চিন্তাভাবনা একটা পরিবর্তন এলো, যে এরকমভাবে আঁকা যায় না, আঁকতে গেলে তার সাথে আরও অনেক কিছু দরকার। তো এই জায়গা থেকে আমরা আবার যদি শুরু করি, এই জায়গা থেকে আর একটা জিনিস আমি কিছু সংযোজন করব। বিজন চৌধুরীর বাড়িতে একটা বড় লাইব্রেরি ছিল,
আচ্ছা। ছবি আঁকতে গেলে যে পড়াশুনো করতে হয় এই ব্যাপারটা আমার মাথায় তখনই ঢুকেছিল। এবং আমি দেখেছি যে বিয়ন চৌধুরী মাঝে মধ্যেই বড় বড় মোটা মোটা বইয়ে ভেতরে ঢুকে যান, ঘাটেন, দেখেন। এগুলো আমাকে ভীষণ মুগ্ধ করেছিল। তো 6-7 মাস পরে আমি যখন চলে গেলাম ওনার বাড়ি থেকে ছেড়ে, তখন একটা বিচ্ছিরি সময়ের মধ্যে আমি একটা সময় 1980-81 সাল নাগাদ আমি কলেজ স্ট্রিট পাড়াতে আসি ছবি আঁকতে। তখনই দুই একজন শিল্পের ফিল্ম লাইনের কয়েকজন ব্যক্তির সাথে আমার পরিচয় হয়। তার মধ্যে নাম ছিল একজন পিন্টু দত্ত, তিনি উত্তরপাড়ায় থাকতেন। পিন্টু দত্ত দামানি পিকচার্স নামে একটা ফিল্ম ডিস্ট্রিবিউটর কোম্পানিতে কাজ করতেন, প্রচার সচিব ছিলেন তিনি। তিনি আমাকে দেখে বললেন, তুমি ছবি আঁকতে পারবে? আমি পোস্টারের তোমার ডিজাইনগুলোকে স্টিলগুলো দেবো, তুমি শুধু পোস্টার ডিজাইন করে দেবে এবং এই যত বিজ্ঞাপনের কাজ আছে তোমাকে আমি সাপ্লাই দেবো, তুমি করতে পারবে? আমি কোনোদিন তো কোনো রকম শিক্ষাগত, আমার শিল্প শিক্ষাগত কোনো কিছুই নেই। আমি তবু কীরকম যেন বললাম, হ্যাঁ আপনি দিন, আমার আইডিয়া করে আমি করে নেব। তো ওনার সাথে আমি 1 বছর মতো কাজ করেছিলাম এবং অনেক প্রায় গোটা 50 হিন্দি ছবির পোস্টার ডিজাইন এবং পেপার ডিজাইনগুলো আমি করেছিলাম। এগুলো করতে করতে আমার অনেক ভালো লেগেছিলো এবং